পাইথন প্রোগ্রামিংয়ের যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা পড়ব তার নাম হলো টাইপ কাস্টিং। কাকে বলে দেখিনি? টাইপ কাস্টিং বলতে বোঝায় পাইথন ভেরিয়েবলের এক ডেটা টাইপকে আরেক ডেটা টাইপে রূপান্তরিত করা, অর্থাৎ একটি ডেটা টাইপ ছিল, সেই ডেটা টাইপকে পরিবর্তন করে অপর আরেকটি ডেটা টাইপে রূপান্তরিত করব, তাকেই বলা হয় টাইপ কাস্টিং। এর আরেকটা নাম আছে টাইপ কনভার্সনও বলা হয় একে। পাইথনে টাইপ কাস্টিং দু ধরনের হয়, এবার দেখিনি আমরা। একটাকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কাস্টিং, আরেকটাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এবার দেখিনি আমরা ইমপ্লিসিট টাইপ কাস্টিং কাকে বলে। পাইথন যে পদ্ধতিতে নিজের প্রয়োজন অনুযায়ী এক ডেটা টাইপকে অপর একটি ডেটা টাইপে রূপান্তরিত করে, অর্থাৎ প্রোগ্রামারকে কিচ্ছু করতে হয় না, পাইথন নিজে থেকেই করে দেয়, তাকে ইমপ্লিসিট টাইপ কাস্টিং বলে। বোঝা গেল? উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে a = 5, অর্থাৎ এতে একটা ইন্টিজার ভ্যালু ঢুকেছে এই ভেরিয়েবলে। b = 2.5, অর্থাৎ বিতে একটা ফ্লোট ভ্যালু ঢুকেছে। রেজাল্ট করেছি আমরা a + b, অর্থাৎ a এবং b কে যখন আমরা যোগ করেছি তখন অটোমেটিক a কে ফ্লোটে রূপান্তরিত করে নিয়েছে। কে করে নিয়েছে? পাইথনের ইমপ্লিসিট টাইপ কাস্টিং বা ইমপ্লিসিট টাইপ কনভার্সন। এবার যখন আমরা আউটপুট প্রিন্ট করব, অর্থাৎ প্রিন্ট রেজাল্ট করব, তখন আউটপুট আসবে 7.5। এবারে যদি আমরা এই ফাংশনটা ইউজ করি তখন আমরা দেখতে পারবো আউটপুট দেখাচ্ছে ক্লাস ফ্লোট। বোঝা গেল? অর্থাৎ রেজাল্ট যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা অটোমেটিক ফ্লোট ভেরিয়েবলে রূপান্তরিত হয়ে গেছে। এখানে ব্যাখ্যাটা দেখিনি আমরা। a ছিল ইন্টিজার, b ছিল ফ্লোট। পাইথন নিজে থেকেই a কে ফ্লোটে রূপান্তরিত করেছে, যাকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কাস্টিং। বোঝা গেল? এবারে আমরা অপর একটি টাইপ কাস্টিং দেখে নেব, যার নাম এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। কাকে বলে? যে পদ্ধতিতে প্রোগ্রামারকে নিজে নির্দিষ্ট ফাংশন ব্যবহার করে এক ডেটা টাইপকে অপর একটি ডেটা টাইপে রূপান্তরিত করতে হয়, তাকে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বলে। অর্থাৎ আগেরটার ক্ষেত্রে প্রোগ্রামারকে কিছু করতে হচ্ছে না, পাইথন নিজেই একটি ডেটা টাইপকে অপর একটি ডেটা টাইপে রূপান্তরিত করে নেয়, আর এখানে প্রোগ্রামার নিজে থেকে করে। একটা উদাহরণের মাধ্যমে দেখিনি। একটি ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলে আমরা 1 2 3 একটি স্ট্রিং ঢুকিয়েছি। কি করে বুঝলাম স্ট্রিং? দেখো দুপাশে দুটো ডবল কোট আছে। ডবল কোট মানে এটা স্ট্রিং আছে, কিন্তু একটা সংখ্যা, কিন্তু ডবল কোটের মাঝে যেহেতু আছে তাই এটা স্ট্রিং হয়ে গেছে। এবারে বি একটা ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলে কি করেছি? ইন্টিজার ফাংশন ইউজ করে এ, অর্থাৎ সেই স্ট্রিংটাকে ইন্টিজার ফাংশনের ভেতরে আর্গুমেন্ট হিসেবে পাস করে আমরা সেখান থেকে যে ইন্টিজার ভ্যালুটা পেয়েছি সেটাকে বিতে স্টোর করেছি। অর্থাৎ এখন বিতে স্টোর হয়ে আছে 1 2 3। আমি যদি প্রিন্ট বি করি তাহলে আমাকে আউটপুট দেখাবে 1 2 3। এবারে আমরা যদি প্রিন্ট টাইপ বি করি তাহলে দেখাবে ক্লাস ইন্ট। বোঝা গেল? এবারে এর ব্যাখ্যাটা দেখিনি। এখানে আমরা পাইথনকে বলেছি যে এই স্ট্রিংটাকে ইন্টিজারে রূপান্তর করো। কি, কোথায় বলেছি? এই লাইনটাতে। এবারে আমরা বেশ কিছু উদাহরণের মাধ্যমে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং দেখে নেব। প্রথম যে উদাহরণটা আছে সেটা হলো স্ট্রিং টু ইন্টিজার, অর্থাৎ একটি স্ট্রিংকে ইন্টিজারে রূপান্তরিত করা। এর আগের আমরা উদাহরণের মাধ্যমে যেটা দেখলাম সেটাও ওই রকম। দেখি, এখানে একটা ভেরিয়েবল নিয়েছি নাম _str, এর ভ্যালু দিয়েছি আমরা 1 2 3, একটি স্ট্রিং। এবারে নতুন একটা ভেরিয়েবল নিয়েছি নাম _int, যেখানে ইন্টিজার ফাংশন ইউজ করে তার আর্গুমেন্ট হিসেবে নাম str পাঠিয়েছি। নাম str কেন পাঠিয়েছি? কারণ নাম str এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আসলে একটি সংখ্যা, কিন্তু সেটা স্ট্রিংয়ে লিখেছি আমরা, এটাকে পাঠালাম। এবারে গিয়ে এই নাম ইন্টিজারে
স্টোর হলো 1 2 3, এবার স্ট্রিং না সংখ্যা 1 2 3 স্টোর হলো। প্রিন্ট নাম আন্ডারস্কোর 1 2 3 করলে আউটপুট দেখাবে আমার 1 2 3। প্রিন্ট টাইপ নাম ইন্ট করলে দেখাবে আমার ক্লাস ইন্টিজার। আশা করছি বুঝতে পেরেছো। এখানে আমরা 1 2 3 স্ট্রিংকে ইন্টিজারে রূপান্তর করেছি, বোঝা গেল? বেশ, এবারে আমরা উদাহরণ দেখব ফ্লোট থেকে ইন্টিজারে পরিবর্তন। ভেরিয়েবল নিয়েছি নাম আন্ডারস্কোর ফ্লোট ইকুয়াল টু 9.8। এবার নতুন আরেকটা ভেরিয়েবল নিয়েছি নাম আন্ডারস্কোর ইন্টিজার, সেখানে ইন্টিজার ফাংশনের মাধ্যমে নাম ফ্লোট, এই ভেরিয়েবলটাকে আমি কনভার্ট করে সেখান থেকে ইন্টিজার ভ্যালুটাকে শুধু নাম ইন্টিজারে ঢোকাবো। লক্ষ্য করো প্রিন্ট নাম ইন্ট যখনই আমি দেব তখনই আউটপুট চলে আসবে আমার 9.8। কোথায় গেল? এক্সপ্লেনেশনে দেখি কি বলেছে এখানে। 0.8 অংশটি হারিয়ে যায় কারণ ইন্টিজার দশমিক অংশ রাখে না। এখানে কিন্তু ওই বিষয়টা নেই যে 0.5 বেশি হলে সেটা পরবর্তী ঘরে অ্যাডিশন হয়ে যাবে বা ওরকম কিছু না, কিচ্ছু হবে না। যেটা থাকবে পয়েন্টের পরে সেটা বাদ হয়ে যাবে, বাতিল বলে ঘোষণা হবে। বোঝা গেল? এবারে আমরা যে উদাহরণটা দেখব তা হলো ইন্টিজার টু স্ট্রিং। এবারে উদাহরণ দেখে নিই। আমরা একটা ভেরিয়েবল নিয়েছি নাম্বার, যেখানে ভ্যালু স্টোর করেছি, অর্থাৎ ইন্টিজার একটা ভ্যালু স্টোর করেছি 4 5 6। এবারে কি করেছি, নতুন একটা ভেরিয়েবল নিয়েছি নাম আন্ডারস্কোর str, সেখানে কি করেছি স্ট্রিং ফাংশন ইউজ করে নাম্বার অর্থাৎ এই 4 5 6কে পাঠিয়ে সেইটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করেছি। এবার যদি আমরা নাম্বার str অর্থাৎ এইটাকে প্রিন্ট করাই, এটাতে কি স্টোর হয়ে আছে এখন 4 5 6 সংখ্যা না, 4 5 6 স্ট্রিং হিসেবে স্টোর হয়েছে। এবার যদি আমরা প্রিন্ট করাই তাহলে রেজাল্ট আসবে 4 5 6, কিন্তু সেটা স্ট্রিং। বোঝা গেল? বেশ, এবারে আমরা যদি প্রিন্ট টাইপ এই ফাংশনটা ইউজ করি, টাইপ ফাংশনের মাধ্যমে নাম্বার str অর্থাৎ এই ভেরিয়েবলটাকে, তাহলে আমরা দেখতে পাবো এই নাম্বার str এর ক্লাস হলো str ক্লাস, অর্থাৎ এই ভেরিয়েবলটি 4 5 6 সংখ্যা যেটা স্ট্রিংয়ে কনভার্ট হয়েছে সেটা রাখা সত্ত্বেও নিজেকে স্ট্রিংয়ে কনভার্ট করেছে। ঠিক আছে? এবারে আমরা দেখব আরেকটি উদাহরণ, সেটি হলো স্ট্রিং থেকে ফ্লোট অর্থাৎ স্ট্রিং থেকে দশমিক সংখ্যা। দেখিনি উদাহরণ। নাম str একটা ভেরিয়েবল, এখানে রাখা হয়েছে 3.1415, এটি একটি স্ট্রিং ভ্যালু। এবারে নাম ফ্লোট এই ভেরিয়েবলে কি রাখা হচ্ছে, ফ্লোট ফাংশন ইউজ করে নাম str এর যে ভ্যালু আছে তাকে কনভার্ট করানো হচ্ছে ফ্লোটে। ফ্লোটে কনভার্ট করানোর পর এই নাম ফ্লোটকে আমরা এখানে প্রিন্ট করাচ্ছি, রেজাল্ট কি আসবে 3.1415। বোঝা গেল? আর আমরা যদি এই নাম ফ্লোটের এবারে টাইপ দেখতে চাই তাহলে আমরা ইউজ করব প্রিন্ট টাইপ নাম ফ্লোট। এবার আমাকে দেখাবে আউটপুট ক্লাস ফ্লোট। ঠিক আছে? বেশ, আশা করছি বুঝতে পারছো। এবার কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব এই এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন সম্পর্কে। দেখিনি, যদি স্ট্রিং সঠিকভাবে ফরম্যাটেড না হয়, যেমন এরকম হয়, তাহলে ইন্টিজার বা ফ্লোট ব্যবহার করলে এরর হবে। ভালো করে বুঝিনি, এখানে যে ভ্যালুটা আছে সেটা আসলে এবিসি, অর্থাৎ এবিসি তো কখনোই সংখ্যা নয়, তাই এবিসিকে আমি চাইলেই সেটা ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করতে পারবো না। যদি এখানে স্ট্রিংয়ের ভিতর 1 2 3 বা কোনো সংখ্যা থাকতো সেটিকে আমরা ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করতে পারতাম। বোঝা গেল? এইরকম যদি উদাহরণ থাকে তাহলে ব্যবহার করলেই এরর আসবে। ঠিক আছে? টাইপ কনভার্সনের ক্ষেত্রে ডেটা লস হতে পারে, বিশেষ করে ফ্লোট থেকে ইন্টিজার। একটু আগের উদাহরণের মাধ্যমে যেটা দেখলাম যে 0.8 ওখান থেকে ভ্যানিশ হয়ে গেল, তার মানে ডেটা লস হতে পারে।
কাস্টিং করার আগে ডেটা যাচাই করে নেওয়া ভালো। ডেটা যাচাই কেন করতে হবে? কারণ ডেটা যাচাই যদি আমি না করি তাহলে আমার এরর আসতে পারে বা ডেটা লস হতে পারে। পাইথন ইমপ্লিসিট টাইপ কাস্টিং এর সময় ডেটা লস এড়ানোর চেষ্টা করে, বা আরো বেটার ভাবে বললে বলা যেতে পারে যে ডেটা লস হয়ই না প্রায়। বোঝা গেল? এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এর সময় সতর্ক থাকতে হবে, কারণ ভুল রূপান্তরে এরর হতে পারে। ভালো করে বোঝানোর চেষ্টা করি। আমরা অনেক সময় হয়তো ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করব, ব্যাংকের হিসেব। আমাদের সমস্ত পয়সাগুলোকে যদি ডিসকার্ড করে দেয়, অর্থাৎ দশমিকের পরেগুলো সব পয়সা, সেগুলোকে যদি বাতিল করে দেয়, তাহলে মূল যে একটা অ্যামাউন্ট দাঁড়াবে আমার ব্যাংকের খাতায়, সেটাতে কিন্তু আসল অ্যামাউন্ট আসবে না, কারণ দশমিক বাদ দিয়ে দিয়েছি। তাই সেখানে একটা এরর বা ভুল হতে পারে। বোঝা গেল? বেশ, এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো তা হলো পাইথনে ইনপুট নেওয়ার পদ্ধতি। ইনপুট কি করে নেওয়া হয়? কনসোল থেকে ইনপুট নেওয়া হয়। কিভাবে একটু দেখে নিই। পাইথনে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করি ইনপুট ফাংশনটি ব্যবহার করি। ঠিক আছে? এবার এর উদাহরণ কি? উদাহরণ হলো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবল স্টোর করব। কি স্টোর করব? ইনপুট ফাংশনের মাধ্যমে যে ভ্যালুটা ইউজার দেবে। এখানে প্রম্পট মেসেজ লিখেছি, দেখো। এর মানে হলো এখানে আমরা একটা কিছু লিখবো, ধরো আমরা লিখেছি এখানে, তাহলে ইউজার দেখতে পারবে এন্টার এ নাম্বার। সেই দেখে এন্টার ইউজার একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা এই ভেরিয়েবলে স্টোর হবে। এবার গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিই। ইনপুট ফাংশন যা ইনপুট নেয় সেটা সর্বদা স্ট্রিং আকারে আসে। যদি ইন্টিজার বা ফ্লোট দরকার হয় তাহলে টাইপ কাস্টিং করতে হবে। এবারে ভালো করে বুঝে নিই। ইনপুট ফাংশনের মাধ্যমে যে ডেটাটা আসবে, অর্থাৎ এখানে যে ডেটাটা আসবে সেটা আমার আসবে স্ট্রিং হিসেবে। এবার যদি কোনো নাম্বার দরকার হয়, এই যেমন এখানেই আমরা লিখেছি এন্টারে নাম্বার, যদি নাম্বার দরকার পড়তো তাহলে আমাকে এখানে একটা ইন্টিজার ফাংশন ইউজ করতে হতো। কি লিখতাম আমি? INT ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর ইনপুট, তারপর, আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব পাইথনে কনসোলের মাধ্যমে সাধারণ ইনপুট কি করে নেওয়া হয়। আমরা প্রথমে নেম বলে একটা ভেরিয়েবল দিয়েছি, সেই ভেরিয়েবলে আমরা ইনপুট ফাংশন ইউজ করেছি, লিখেছি এন্টার ইওর নেম। এবার ইউজার একটা নেম টাইপ করে দেবে, সেটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে হ্যালো স্ট্রিং দিয়ে তারপর আমরা সেই নামটাকে প্রিন্ট করব। দেখো ব্যাখ্যাটা বুঝি আমরা। এন্টারে নেম প্রথমে দেখাবে, ইউজার যে নাম টাইপ করবে সেই নাম ভেরিয়েবলে সেভ হবে, পরে প্রিন্ট দিয়ে সেটা দেখানো হবে। ঠিক আছে? এবারে আমরা দেখব পাইথন ইনপুট নেওয়া, কিন্তু সেটা সংখ্যা। উদাহরণের মাধ্যমে দেখিনি। এজ বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে আমরা বলেছি ইনপুট এন্টার ইওর এজ। এবার এজ তো একটা সংখ্যা হবে, সুতরাং সেই সংখ্যাকে ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করব। তার পদ্ধতি কি? আগে লিখব ইন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু ইনপুট ফার্স্ট ব্র্যাকেট শুরু এন্টার ইওর এজ, তারপর দুটো ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। ঠিক আছে? এবারে প্রিন্ট করাই যদি ইউআর একটা স্ট্রিং, এজ অর্থাৎ ভেরিয়েবল যে ভ্যালুটা ইউজার দিয়েছে, তারপর আর একটা স্ট্রিং প্রিন্ট করব ইয়ার্স। অর্থাৎ যদি এখানে ইউজার দিয়ে থাকে, ধরলাম কথার কথা 50 দিয়ে থাকে, তাহলে রেজাল্ট আসবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার একটু ব্যাখ্যার মাধ্যমে দেখি কি বলেছি। ইউজার বয়স লিখবে, ইনপুট ফাংশন স্ট্রিং নেবে, পরে সেটিকে ইন্টিজার ফাংশনে ইন্টিজার করবে, তারপর প্রিন্ট দিয়ে প্রদর্শিত হবে। ঠিক আছে? যদি ইউজার সংখ্যা না লিখে কোনো এবিসি বা কোনো স্ট্রিং, অ্যাকচুয়ালি যেগুলো স্ট্রিং টাইপ করে, তাহলে একটা এরর আসবে। ঠিক আছে? এবারে আমরা দেখব ইউজারের মাধ্যমে যদি আমরা একাধিক ইনপুট নেই তার পদ্ধতি। আমরা এখানে একসঙ্গে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা এক্স এবং একটি ওয়াই।
ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা দুটো ইনপুট একসঙ্গে নেব। কি লিখেছি আমরা? এন্টার টু নাম্বার অ্যাডিং স্পেস। ঠিক আছে, এবার ইনপুট ফাংশনের পরেই দেখো ডট দিয়ে একটা স্প্লিট ফাংশন ইউজ করেছে। স্প্লিট ফাংশনের কাজ কি? তাহলে ওই যে স্পেস দিলেই, দুটো সংখ্যার মাঝখানে স্পেস পেলেই ও ধরে নেবে যে দুটো আলাদা আলাদা সংখ্যা। ও প্রথম সংখ্যাটাকে প্রথম ভেরিয়েবলে স্টোর করবে, দ্বিতীয় সংখ্যাটাকে অর্থাৎ স্পেসের পর যে সংখ্যাটা থাকবে তাকে দ্বিতীয় ভেরিয়েবলে স্টোর করবে। এক্ষেত্রে প্রথমটাকে স্টোর করবে এক্সে, দ্বিতীয়টাকে স্টোর করবে ওয়াইতে। আমরা যদি প্রিন্ট করি দেখতে পাবো ফার্স্ট নাম্বার ইজ এক্স, সেকেন্ড নাম্বার ইজ ওয়াই। ব্যাখ্যার মাধ্যমে যদি আমরা দেখি দেখতে পাবো ইউজার দুটি সংখ্যায় স্পেস দিয়ে টাইপ করবে 10 এবং 20, মাঝখানে তোকে স্পেস আছে। স্প্লিট ফাংশন যেহেতু ইনপুট দুই ভাগে ভাগ করে এক্স ও ওয়াইতে রাখবে। ঠিক আছে, এবারে আমরা দেখব পাইথনে আউটপুট প্রদর্শন করানো হয় কিভাবে। পাইথনে কোনো কোড চালানো বা রান করার পর আমরা স্ক্রিনে যা দেখতে পাই তাকে আউটপুট বলে। এর জন্য সবচেয়ে ব্যবহৃত আমরা যে ফাংশনটা ব্যবহার করি তাকে বলা হয় প্রিন্ট ফাংশন। ঠিক আছে, প্রিন্ট ফাংশনের কাজ, এই ফাংশন ব্যবহার করে আমরা টেক্সট, ভেরিয়েবল, অন্য যে কোনো ডেটা স্ক্রিনে দেখাতে পারি। সাধারণ একটা উদাহরণ দেখিনি। আমরা যদি লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, রেজাল্ট আসবে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, দ্বিতীয় একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে একাধিক মান যদি প্রিন্ট করাতে চাই, এখানে আমরা লিখেছি প্রিন্ট একটা স্ট্রিং নেম, 2 নম্বর স্ট্রিং উজ্জ্বল, 3 নম্বর স্ট্রিং এজ, 4 নম্বর 32। তাহলে আউটপুট আসবে নেম, উজ্জ্বল, এজ, 32। আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা দেখব সেপারেটর ব্যবহার করে কি করে প্রিন্ট ফাংশনে কাজ করা যায়। দেখি, প্রিন্ট ডবল ইনভার্টেড কমার মধ্যে পাইথন, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে রক্স, কমা দিয়ে সেপারেটর ইকুয়াল টু হাইফেন। এর মানে কি? এর মানে হলো সেপারেটর কথাটার মানে হলো এখানে যতগুলো ভ্যালু থাকবে প্রত্যেকটা ভ্যালুকে সেপারেট করা হবে এই পার্টিকুলার এইটা দিয়ে। আমরা এখানে হাইফেন দিয়েছি, তোমরা যদি চাও অন্য যে কোনো কিছু ইউজ করতে পারো, সেটা দিয়েই ও সেপারেট করো। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা পাইথন আউটপুট প্রদর্শন দেখব এন্ড ব্যবহার করে। এবার দেখি, প্রিন্ট পাইথন স্ট্রিং, তারপর এন্ড লিখেছি আমরা ইজ। তাহলে কি আসবে আউটপুট? পাইথন ইজ গ্রেট। কেন আসবে? কারণ দেখো এন্ড অর্থাৎ শেষে ইজ আসবে। বোঝা গেল? তারপরের লাইনে প্রিন্ট গ্রেড আছে, সেই গ্রেডটা এটাতে চলে আসছে। আশা করছি বুঝতে পেরেছ। এবারে আমরা 5 নম্বর উদাহরণের মাধ্যমে দেখব যে ভেরিয়েবল কি করে প্রিন্ট করানো হয়। আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, সেখানে ডেটা স্টোর করেছি একটা স্ট্রিং, তারপর একটা ভেরিয়েবল নিয়েছি, স্টোর করেছি আমরা একটা ইন্টিজার। প্রিন্ট করব নেম, স্মল নেম। এই স্মল নেমটা হলো এই ভেরিয়েবলটা। এজ, স্মল এজ, স্মল এজ হলো এই ভেরিয়েবল। রেজাল্ট আসবে নেম, উজ্জ্বল। কেন? কারণ এই স্ট্রিংটা এই ভেরিয়েবলে স্টোর হয়েছে। প্রিন্ট যখন করেছি আমরা, এটা স্ট্রিংটা প্রিন্ট করবে এবং এই ভেরিয়েবলটা প্রিন্ট করবে। দেখো, ভেরিয়েবল যখন প্রিন্ট করেছি তখন আমরা ডবল ইনভার্টেড কমা দিইনি, অর্থাৎ প্রিন্ট ফাংশনের ভেতর যখন ডবল ইনভার্টেড কমা থাকবে না তার মানে সেটি একটি ভেরিয়েবল। দেখো, এজ ফাংশনটা ইউজ করেছি, সেখানে আমরা ডবল ইনভার্টেড কমা দিইনি। কেন? কারণ এটি একটি ভেরিয়েবল। এবারে আমরা এফ স্ট্রিং ব্যবহার করে দেখব যে কিভাবে আউটপুট পাওয়া যায়। আমরা একটা ডেটা নিয়েছি বা স্ট্রিং নিয়েছি উজ্জ্বল, আর একটা ডেটা নিয়েছি বা ইন্টিজার ভ্যালু নিয়েছি 35। এবারে প্রিন্ট ফাংশনের ভেতর এফ লিখব স্মল লেটার, তারপর ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখব মাই নেম ইজ, সেকেন্ড ব্র্যাকেট
অর্থাৎ কার্লি ব্রেসেসের ভিতর লিখবো আমরা ভেরিয়েবলের নাম, তারপর আবার স্ট্রিং ভেরিয়েবলের নাম, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেসের মধ্যে যা রাখা আছে সেটা হলো ভেরিয়েবল। দেখো এখানে নেম, এই হলো সেই নেম। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেসের ভিতর রাখা আছে এজ, সেটা হলো 35। বাকি সমস্তটা স্ট্রিং। দেখো এখানে লেখা হয়েছে। তার মানে কি, আমরা যখন বড় কোনো একটা স্টেটমেন্ট প্রিন্ট করাবো যেখানে স্ট্রিং এবং ভেরিয়েবল, আবার স্ট্রিং আবার ভেরিয়েবল ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা এফ স্ট্রিং ব্যবহার করলে আমাদের কাজের অনেক সুবিধা হবে, আমাদের ভুল ভ্রান্তির চান্সেস অনেকটা কমে যাবে। বোঝা গেল? আমরা সেক্ষেত্রে এফ স্ট্রিং ব্যবহার করি। অন্যথায় আমরা ভেরিয়েবল যেভাবে প্রিন্ট করে সেইভাবেও করতে পারি। স্ট্রিং, এখানে যেমন উপরে উদাহরণ দেখতে পাচ্ছ, স্ট্রিং ইউজ করেছি, তারপরে আমরা আবার ভেরিয়েবল, প্রয়োজন আবার স্ট্রিং, প্রয়োজন আবার ভেরিয়েবল। এবার যদি 6-7টা ভেরিয়েবল আমাকে ব্যবহার করতে হয়, তাহলে এই স্ট্রিং বন্ধ করতে হবে, কমা দিতে হবে, আবার ভেরিয়েবলের নাম লিখতে হবে, আবার স্ট্রিং, আবার কমা, আবার ভেরিয়েবল। তার চেয়ে বরং এফ স্ট্রিং ব্যবহার করলে সুবিধা হবে। আশা করছি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, যেই পোর্শনটা বিশেষভাবে বুঝতে পারোনি সেইটুকুর ভিডিও আবার দেখো। যদি তারপরেও সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তর দেবো।